This man is the most. হ্যালো গাইজ, অনেকদিন পর আমি মাফিয়া কিং গল্পের পরের পর্বটা নিয়ে আসছি। আমি জানি প্রায় 1 মাস মতো হয়ে গেছে তোমরা আমার অপেক্ষায় আছো, স্টোরির অপেক্ষায়। বিশেষ করে আমার অনেক পার্সোনাল প্রবলেম ছিল, তার মাঝখান থেকে শরীরটাও ভালো ছিল না। যাই হোক, আবার আমি গল্প কন্টিনিউ করব। যখন এক্সাম আসবে তখন হয়তো দেরি হবে, তখন আমি জানিয়ে দেব সবাইকে। তো পার্ট 3 এনজয় করো। এরপর তারা 2 ভাই বোন কিছুক্ষণ গল্প করে। এরপর জিন তাদের খেতে ডাকে, তারপর তারা দুজনেই খেতে চলে যায়। অন্যদিকে তের মন খারাপ, সে বুঝতে পারছে না সে কি করবে, কোথায় যাবে। সে জানে সে এখন না পালালে তার বাড়ির লোক 2-3 দিনের মধ্যেই সেই বুড়ো লোকের হাতে তাকে তুলে দেবে, যে কিনা তের সৎমাকে 2 লাখ টাকা দিয়েছে তেকে বিয়ে করার জন্য। সে কোনো কিছু ভেবে পাচ্ছে না সে কি করবে। এরপর সে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে জাংকুকের হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে, যেটা সে করতে ভুলে গিয়েছে। তাই সে কাজের জন্য জেহবকে ফোন করে জিজ্ঞাসা করে। জেহব বলে কালকের মধ্যে চলে আসলেই হবে। সেই দিনটা ওখানেই পার হয়ে যায়। পরের দিন সকাল, তে কোনো রকমে ঘুম থেকে উঠে কাজবাজগুলো সারতে শুরু করে, না হলে তার সৎমা আবার তাকে বকাঝকা শুরু করবে। অন্যদিকে জাংকুক মাকে বুঝিয়ে বলে যে সে আর থাকতে পারবে না, তার এমার্জেন্সি কাজ রয়েছে, তাকে যেতেই হবে। কিন্তু জিন কোনোভাবে এসব মানতে চাইছিল না। এতদিন পর ছেলেটা বাড়িতে এসেছে, সে চায় ছেলের সঙ্গে কিছুদিন থাকতে, সময় কাটাতে। ছেলে বলেও ছিল থাকবে, কিন্তু কোনোভাবেই এখন জাংকুক এই বিষয়টা এগ্রি করছে না, তার কাজের জন্য তাকে যেতেই হবে। জিনের মন খুবই খারাপ হয়ে যায়। কোনোভাবে জিনকে সেখান থেকে বুঝিয়ে সুঝিয়ে জাংকুক বেরিয়ে পড়ে। অন্যদিকে জিনের মন খারাপ, লিসাও কষ্ট পায়। সে ভেবেছিল ভাইয়ের সাথে থেকে কিছুদিন ঘুরবে এবং মজা করবে, কিন্তু তার হয় না। বিকেল বিকেল করে জাংকুক রওনা দিয়েছিল। জাংকুক কোরিয়ার মাফিয়া, এছাড়াও তার অন্যান্য দেশেও ভালো প্রভাব রয়েছে। তে থাকে বুসানে, জাংকুকের বাড়ি বুসানে, কিন্তু মাফিয়া মেনশন সিওলে। জাংকুক গাড়ি করে বিকেলবেলা বুসান থেকে সিওলের দিকে রওনা হয়। অন্যদিকে তে বিকেলবেলা সব কাজ সেরে যখন দেখে সেই বুড়ো লোকটা তাকে নিতে চলে এসেছে হঠাৎ বিয়ে করার জন্য, তের খুব কান্না পাচ্ছে। সে কি করবে বুঝতে পারে না। সে কোনো রকমে নিজেকে সামলিয়ে বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। সেখান থেকে প্রাণপণে সে ছুটতে শুরু করে। কিছু গলি পার করে এসে সে বড় রাস্তায় পৌঁছায় এবং ভুলবশত একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। গাড়িটা জাংকুকের গাড়ি ছিল। সে হতভম্ব হয়ে যায় এবং ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। সে গাড়ি থেকে নেমে যায়। এরপর সে মেয়েটির কাছে যায় এবং সে প্রথম দেখাতেই মেয়েটিকে ভালো লাগে জাংকুক। জাংকুক ভাবে মেয়েটির এরকম অবস্থা কেন। ড্রাইভার গাড়ি থেকে জাংকুককে পিছন থেকে ডাক দেয় এবং ড্রাইভার গাড়ি থেকে নেমে আসে এবং বলে, স্যার, এভাবে কিছুক্ষণ থাকলে কোনো একটা বিপদ হয়ে যাবে। জাংকুকের তখন হুঁশ আসে এবং এরপর জাংকুক কোনো কিছু না ভেবে তেকে কোলে তুলে গাড়িতে নিয়ে বসে। এরপর ড্রাইভারকে বলে হসপিটালে নিয়ে যেতে। ড্রাইভার হসপিটালে গাড়ি তাড়াতাড়ি ড্রাইভ করে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে তের মুখের দিকে জাংকুক হাঁ করে তাকিয়ে আছে। তার এরকম রোগা শরীর, এত গায়ে মারের দাগ, কাটা দাগ দেখে জাংকুকের কেমন জানি খারাপ লাগছে। জাংকুক তের গালে হাত দিয়ে তেকে ডাকতে শুরু করে, এই মেয়ে, চোখ খোলো, ওঠো বলছি, ওঠো, চোখ খোলো। কিন্তু কোনোভাবেই কিছু হয় না। এরপরই তারা হসপিটালে পৌঁছে দেয়। তড়িঘড়ি করে হসপিটালে জাংকুক গাড়ি থেকে নেমেই তেকে কোলে করে নিয়ে হসপিটালের ভিতরে ঢোকে এবং ডক্টরকে ডাকে, ডক্টর, কে কোথায় আছে? জাংকুক যেন দিশা হারিয়ে ফেলেছে। কয়েকজন নার্স এবং ডক্টর ছুটে আসে। তেকে বেডে দেওয়া হয় এবং ওকে নিয়ে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করা হয়।
জাংকুককে বলা হয় যে সে পেশেন্টের কে হয়। জাংকুক বুঝে পায় না সে কি বলবে। তারপরে সে আর কিছুই বলে না, সে বাইরে অপেক্ষা করতে শুরু করে। তের অবস্থা খুবই খারাপ, হাত পা ছড়ে গেছে, মাথায় অনেকটা লেগেছে, অনেক জায়গা কেটে গেছে, সাইডে এতটা কেটে গেছে পেটের, ওখানে সেলাই দিতে হবে। ডাক্তারেরা সব রকম চেষ্টা করছে এবং সবভাবে তেকে ভালোভাবে ট্রিটমেন্ট করছে। জাংকুককে অনেকেই চিনতে পেরেছে কারণ সে মাফিয়া। তারপরে আর জাংকুককে জিজ্ঞাসা করা হয়নি পেশেন্টের ব্যাপারে। জাংকুক যা টাকা লাগবে সেই টাকা দেওয়ার জন্য সে চলে যায় এবং টাকাগুলো শোধ করে দেয়, যা টাকা প্রয়োজন ট্রিটমেন্টের জন্য। অন্যদিকে তের বাড়িতে প্রচণ্ড পরিমাণে অশান্তি শুরু হয়েছে। সেই বুড়ো লোকটি কোনোভাবেই তেকে না বিয়ে করে ছাড়বে না। যেহেতু তে পালিয়ে গেছে, তের বাড়িতে ভাঙচুর করে, তের বাড়ির অনেক জিনিস ভেঙে দেয় সেই লোকটার বাড়ির লোক। তের সৎমা আর তের সৎবোন রোজ দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং তাদের কাছে ক্ষমা চায় এবং 2 লাখ টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলে। এরপরে তারা অনেক ঝগড়া অশান্তি করে বাড়ি থেকে চলে যায় এবং তাদেরকে হুমকি দিয়ে যায় 2 দিনের মধ্যে টাকা শোধ করে দিতে হবে। তারা বলে অবশ্যই শোধ করে দেব। তাদেরও খুব খারাপ লাগে। তের সৎ মা জিসো এবং তের সৎ বোন রোজ দুজনেই প্রচণ্ড তের উপর ক্ষিপ্ত। তেকে পেলে তারা যেন মেরেই ফেলবে, একদম কেটে কুচি করে ফেলবে, এতটা পরিমাণে তের ওপর রেগে আছে। কারণ তের জন্য তাদেরকে প্রচুর অপমানিত হতে হয়েছে এবং টাকাটাও তারা পেল না। আর তেকে এ বাড়িতে জায়গা দেবে না, তারা ঠিক করেই রেখেছে। অন্যদিকে জিন জাংকুককে ফোন করে ঠিক মতো সিওলে পৌঁছে গেছে কিনা। জিন যখন জাংকুককে ফোন করে তখন জাংকুক মাকে বলে রাস্তায় ঘটে যাওয়া সমস্ত ঘটনা। জিন একটু অবাক হয়। যে ছেলে কাউকে পরোয়া করে না, কাউকে ভালোবাসে না, সেই ছেলে কিনা একটা রাস্তা থেকে মেয়েকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গেছে, তার ছেলে কবে থেকে এত ভালো হলো। তারপরে সে কিছু না ভেবে ছেলেকে বলে যেন মেয়েটা ঠিকঠাক দেখাশোনা করে বাড়ি পৌঁছে দিতে, মেয়েটার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করতে। জাংকুক বলে ঠিক আছে মা, আমি এই বিষয়টা দেখছি বলে ফোন রেখে দেয়। ডক্টর বেরিয়ে আসছে এবং বলে জাংকুককে পেশেন্ট এখন ভালো আছে, ওনার সঙ্গে আপনি দেখা করতে পারবেন, তবে এখনো জ্ঞান আসেনি, আশা করি 3 ঘন্টা পরে জ্ঞান চলে আসবে। জাংকুক একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, তাকে থ্যাংক ইউ বলে এবং সে কেবিনের দিকে হাঁটা ধরে। সোজা গিয়ে কেবিনে ঢোকে এবং তেকে দেখে। দরজার ওখানে দাঁড়িয়েই তেকে কিছুক্ষণ দেখে, এরপরে তের বেডের দিকে চলে যায়। তেকে অপলক দৃষ্টিতে জাংকুক দেখতে থাকে। জাংকুক বুঝে পায় না তে কেন ওভাবে দৌড়াচ্ছিল আর হঠাৎ করে গাড়ির সামনে চলে এসেছে। আসলে তে এত পরিমাণে ব্যথা পেত না, তে 3-4 বার ঘুরে ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেছে, একটু বেশি জোরে লেগে গেছে। জাংকুকের নিজেরও খারাপ লাগে গায়ে ব্যান্ডেজগুলো দেখে। সে কিছুক্ষণ তেকে দেখে কেবিন থেকে বেরিয়ে যায়। অন্যদিকে জাংকুক ভাবে তে যখন জ্ঞান ফিরবে তখন তেকে তার বিষয়ে জিজ্ঞাসা করবে। জাংকুকের অনেক দরকারি কাজকর্ম রয়েছে যেগুলো সে ফেলে চলে এসেছে হসপিটালে। সে কিছু না ভেবে একজনকে ফোন করে, সেটা আর কেউ না, জাংকুকের অ্যাসিস্ট্যান্ট জেওকে ফোন করে জাংকুক জানায় তার কাজের জন্য সব রেডি করতে, সে কাজটা করেই আসবে। এরপরে সে কেবিন থেকে বেরিয়ে সোজা চলে যায় তার কাজের ওইখানে। তার আসলে মাফিয়া জগতের কাজ। আসলে সে কাইকে ধরার চেষ্টায় আছে, সে সেরকমভাবে কিছু স্টেপ নিচ্ছে না,
সে একসাথে ন্যান্সি এবং কাই দুজনকে ধরতে চায়। এরপর সে সুগাকে ফোন করে। সুগা হলো জাংকুকের বন্ধু এবং সুগার সঙ্গে কিছুক্ষণ কথা বলে। এরপরে জেহোপ তাকে ফোন করে। জেহোপ বিষয়টা জানতো যে অ্যাক্সিডেন্টটা হয়েছে। জেহোপকে জাংকুকই বলেছিল। জাংকুক বলেছিল যে মেয়েটার হসপিটালের ওইখানে গিয়ে থাকতে। জেহোপ তাকে ফোন করে বলে যে মেয়েটির জ্ঞান ফিরেছে। মেয়েটির নাম তে এবং মেয়েটি কিছু কথা বলতে চাইছে না, কান্না করছে শুধু। তার সাথে ঠিকভাবে কথাও বলছে না। তখন জাংকুক তাকে বলে মেয়েটির ব্যাপারে সব ইনফরমেশন জোগাড় করতে। কেন মেয়েটি এরকম করছে, তার কি কোনো সমস্যা আছে? ডাক্তার বলেছে তাকে বাড়ি নিয়ে যেতে পারে, আর সে কোনোভাবেই বাড়ি যেতে চাইছে না। পারলে তাকে রাস্তায় রেখে আসুক তাও ভালো, কিন্তু সে বাড়ি যাবে না। এই একই কথা বারবার বলছে জেহোপকে। জেহোপ সেই কথাগুলোই জাংকুককে বলে। জাংকুক বলে ঠিক আছে, তুমি ওকে নিয়ে মেনশনে আসো। তখন জেহোপ ভাবে স্যার এটা কি বলছে। স্যারের কথার উপর কথা না বাড়িয়ে সে মেয়েটিকে নিয়ে রওনা দেয় মেনশনের দিকে। জাংকুকের কাজবাজ সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেও মেনশনে চলে আসে। তার কিছুক্ষণের মধ্যেই জেহোপ চলে আসে মেয়েটিকে নিয়ে। মেয়েটি যখন গাড়ি থেকে নামে, অর্থাৎ আমাদের গল্পের নায়িকা তে যখন গাড়ি থেকে নামে, তখন সে একটু অবাক হয়। এত বিলাসবহুল মেনশন সে আগে কখনো দেখেনি। সে বুঝতে পারছে না তাকে কোথায় এনেছে। জেহোপকে সে একটু ভয় পেয়েছে, কিন্তু জেহোপ তাকে বোন বলে সম্বোধন করায় তার ভয়টা অনেকটা কেটেছে। সে এখানে চলে এসেছে ঠিকই, কিন্তু সে বুঝতে পারছে না সে কি করবে। জেহোপ তাকে বলে মেনশনের ভিতরে যেতে হবে।